গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 63 নাম্বার ক্লাস তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু জিকেজিএস এর ওপর থেকে 62 ক্লাস করে নিয়েছি, 62টা। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে তোমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে তার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে যে ক্লাসগুলো তোমাদের করা হয়নি বা প্রিভিয়াস ক্লাস যদি না দেখে থাকো, তো সেগুলো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং আমাদের তরফ থেকে একটা ছোট রিকোয়েস্ট তোমাদের কাছে থাকছে, কেউ কিন্তু ক্লাসটাকে ডাউনলোড করে দেখবে না। যদি কেউ ভুলবশত এই ক্লাসটাকে ডাউনলোড করে দেখো, তাদের কাছে রিকোয়েস্ট করব নেক্সট কোনো ক্লাস থেকে তোমরা ক্লাসগুলোকে ডাউনলোড করবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট। আর নির্দিষ্ট দিন অন্তর প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য গড অফ স্মল থিংস। এই যে উপন্যাসটা কে লিখেছেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে, কারণ এই বইয়ের জন্য সেই ব্যক্তি ম্যান বুকার অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছিল, দ্য গড অফ স্মল থিংস এই বইটা লেখার জন্য। তো কে পেয়েছিল? অলরেডি পড়িয়েছি তোমাদেরকে, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস এই যে উপন্যাসটা, এটা কিন্তু লিখেছিলেন এবং এনার জন্য এই অরুন্ধতী রায় ম্যান বুকার, বা যাকে শুধু বলা হয় কি বুকার প্রাইজ, ম্যান বুকার প্রাইজ কিন্তু তিনি পেয়েছিলেন। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, তোমাদের এই চ্যানেলে আদার্স যে দুটো এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস চলছে, মানে পুলিশের এক্সামের জন্য জিকেজিএস এর আর একটা এসএসসির এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস চলছে। তো প্রত্যেককে বলবো, যারা এই ক্লাসটা দেখছো বা তোমরা যদি শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস এক্সামের জন্য যদি টার্গেট নাও, তাদেরকেও বলবো বাকি যে দুটো জিকেজিএস এর ক্লাস চলছে আমাদের এই চ্যানেলে, সেগুলো কিন্তু ফলো করবে। কারণ ওখানে যেগুলো পড়ানো হবে এখানে সেটা হবে না, বা এখানে যেটা হবে অপোনেন্ট ক্লাসে সেটা কিন্তু পড়ানো হবে না। এবং প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাসই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, অর্থাৎ জিকেজিএস যদি তোমাদের কোনো এক্সামে সাবজেক্ট হিসেবে থাকে, তো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু ক্লাসগুলোই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ফলো রাখবে। এক্সামের শেষে কিন্তু বলবে না যে এগুলো পড়ানো হয়নি। আমি কিন্তু বারবার বলেছি যে যে তিনটে এক্সামের ক্লাস চলছে, যেমন তোমাদের এসএসসির ক্লাসটার কথা বলি, সেখানে কিন্তু তোমাদের টপিক ওয়াইজ স্পেসিফিক ভাবে সেখানে ক্লাসগুলো করানো হচ্ছে এবং সেখানে কিন্তু অলরেডি আমরা অ্যাওয়ার্ডস যে সেকশনটা পড়িয়েছি, সেই অ্যাওয়ার্ড সেকশনে এটা তো অলরেডি পড়িয়েছি ম্যান বুকার প্রাইজের মধ্যে। তাছাড়া রেগুলারলি কিন্তু 7টা 8টা করে বুকস অ্যান্ড অথর কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে। তো যাই হোক, এটা বলে রাখলাম, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, এখান থেকে নোট ডাউন করো, অরুন্ধতী রায়ের আরো একটা দুটো বই এখান থেকে নোট ডাউন করো। তো লেখো দ্য মিনিস্ট্রি অফ the ministry of utmost the ministry of utmost happiness, the ministry of utmost happiness। আরেকটা লেখো আজাদি। আজাদি বইটা কার লেখা? অরুন্ধতী রয়ের লেখা। আরেকটা লিখে রাখো ওয়াকিং উইথ দ্য কমরেডস। ওয়াকিং ওয়াকিং উইথ দ্য কমরেডস বইটা কে লিখেছেন? অরুন্ধতী রায়। মহাশ্বেতা দেবীর লেখা বই, এখান থেকে একটা বই রিলেট করো, অগ্নিগর্ভ। অগ্নিগর্ভ। এছাড়া আরেকটা বই রিলেট করো, ট্রুথ আনট্রুথ। ট্রুথ অফলিক আনট্রুথ বইটা কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। খুশবন্ত সিং এর লেখা বই লিখে রাখো, ট্রেন টু পাকিস্তান। ট্রেন টু পাকিস্তান বইটা কার লেখা? খুশবন্ত সিং এর লেখা বই। যখন ভারত স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনের টাইমে যারা ভারতের থেকে পাকিস্তানে যেতে চাইছিল বা পাকিস্তান থেকে ভারতে আসতে চাইছিল, এমন ব্যক্তিদের কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল যে যদি তোমরা পাকিস্তানে যেতে চাও পাকিস্তানে যেতে পারবে, একইভাবে পাকিস্তানের লোক যদি ভারতে আসতে চাও ভারতে আসতে পারবে। তো সেই সময়ে
পাকিস্তান থেকে যারা ভারতে আসতে চাইছিল তারা একটা ট্রেনে করে ভারতে আসছিল, এবং সেই টাইমে কি করেছে পাকিস্তানের যারা সরকার আছে বা পাকিস্তানের যারা আছে তারা কিন্তু সেই আহ, তাদেরকে মেরে তাদের লাশ কিন্তু মানে লাশ ওয়ালা ট্রেন কিন্তু ইন্ডিয়াতে পাঠিয়েছিল। এবং এর উপরে একটা মুভিও হয়েছে, তোমরা আশা করি দেখেছো, গাদার 2 যে মুভিটা, সেখানে সানি দেওয়াল অ্যাক্টিং করেছে। তো সেই মুভিতে কিন্তু এই ট্রেন টু পাকিস্তানের যে ঘটনাটা, অর্থাৎ স্বাধীনতার টাইমে যে ঘটনাটা, সেটা কিন্তু দেখানো হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসো, জাতীয় শিশু কন্যা দিবস কবে পালন করা হয়? তো শিশু কন্যা দিবস পালন হয় 24শে জানুয়ারি। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। 14 নভেম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু অলরেডি তোমাদের এসএসসির ক্লাসে অলরেডি পড়ানো হয়ে গেছে। বারবার বলছি, সেই ক্লাসগুলোতে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই তোমরা 3টে জিকেজিএস এর যে ক্লাস চলছে প্রত্যেকটা জিকেজিএস এর ক্লাসে কিন্তু ফলো করবে। তো 14 নভেম্বর কোন দিবস পালন করা হয়? তো চিলড্রেন্স ডে, চিলড্রেন্স চিলড্রেন্স ডে পালন করা হয় 14 নভেম্বর, বা হিন্দিতে একে কি বলা হয়, বাল দিবস। তো বাল দিবস বা চিলড্রেন্স ডে দুটোই মনে রাখবে। কেন পালন করা হয় এই 14ই নভেম্বর দিনটাকে চিলড্রেন্স ডে হিসাবে? তো আমাদের প্রথম যিনি ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিলেন, ফার্স্ট পিএম, তার নাম কি? জওহরলাল জওহরলাল লাল নেহেরু। জওহরলাল নেহেরু তার জন্ম বার্ষিকী উপলক্ষে জওহরলাল নেহেরু এর জন্মবার্ষিকী উপলক্ষে 14ই নভেম্বরে কিন্তু চিলড্রেন্স ডে পালন করা হয়। 9 ডিসেম্বর খেয়াল করো, 9 ডিসেম্বরে পালন করা হয় কি? ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে। ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে পালন করা হয় 9 ডিসেম্বরে। আর 12 মেতে পালন করা হয় কি? ইন্টারন্যাশনাল নার্সেস ডে। ইন্টারন্যাশনাল নার্সেস ডে। আচ্ছা, কোশ্চেন দিতে পারে যে ইন্টারন্যাশনাল নার্সেস ডে কার স্মরণে পালন করা হয়? তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মনে রাখবে, ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু পালন করা হয় কি? ন্যাশনাল নার্সেস ডে। কবে? 12 মেতে। নেক্সট কোশ্চেনে চলে আসো, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? তো ষাঁড়ের লড়াই হলো স্পেনের জাতীয় খেলা। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো স্পেন থেকে রিলেট করো, স্পেনের যদি কোশ্চেন দেয় ক্যাপিটাল কি? তো স্পেনের ক্যাপিটাল হলো মাদ্রিদ। স্পেনের কারেন্সি কি? স্পেনের কারেন্সি, এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি, তো স্পেনের কারেন্সি হলো কি? ইউরো। আচ্ছা, যদি কোশ্চেন দিত যে ষাঁড়ের লড়াই ভারতের কোন রাজ্যের এটা উৎসব? ষাঁড়ের লড়াই ষাঁড়ের ষাঁড়ের লড়াই ষাঁড়ের লড়াই ভারতের কোন রাজ্যের উৎসব, বা এই ষাঁড়ের যে লড়াইটা হয় সেই উৎসবটার নাম কি? ষাঁড়ের লড়াই উৎসবের নাম কি? তো উৎসবের নাম হলো জাল্লিকাট্টু। জাল্লিকাট্টু। এবং তোমাদের বহুবার পড়ানো হয়েছে এর আগের যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে। জাল্লিকাট্টু উৎসব কোন স্টেটে হয়ে থাকে? তো জাল্লিকাট্টু হয়ে থাকে তামিলনাড়ু রাজ্যে। এটা ষাঁড়ের লড়াইয়ের কিন্তু একটা ফেস্টিভ্যাল বা উৎসব। নেক্সট কোশ্চেনে চলে আসো, লিভিং হিস্টোরি আত্মজীবনীটি কার লেখা? তো হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের ওয়াইফ হিলারি ক্লিন্টনের লেখা বইয়ের নাম কি? লিভিং হিস্টোরি। এছাড়া আর একটা ফেমাস বই আছে এই হিলারি ক্লিন্টনের লেখা বই, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা হলো হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হোয়াট হ্যাপেন্ড বইটা লেখাকার হিলারি ক্লিন্টনের। আচ্ছা, বেনজির ভুট্টো থেকে দুটো কোশ্চেন রিলেট করো। যদি কোশ্চেন দেয় যে পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পাকিস্তানের, লিখে রাখো, পাকিস্তানের প্রথম মহিলা মহিলা প্রাইম মিনিস্টার, মহিলা প্রধানমন্ত্রীকে বেনজির ভুট্টো। আর বেনজির ভুট্টোর লেখা একটা অটোবায়োগ্রাফি, অর্থাৎ আত্মজীবনী, এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। আর অটোবায়োগ্রাফি
বেনজির ভুট্টোর লেখা অটোবায়োগ্রাফির নাম কি? ডটার অফ ডেস্টিনি। ডটার অফ ডেস্টিনি। ডটার অফ ডেস্টিনি। নেক্সট কোশ্চেন, ইভিএম এর সম্পূর্ণ নাম কি? আচ্ছা, কোশ্চেন দিতে পারে যে ইভিএম প্রথম ব্যবহার হয়েছিল কবে, কোন রাজ্যে প্রথম ইভিএম ব্যবহার হয়। তো সেগুলোর আগে জেনে নিই যে ইভিএম এর ফুল ফর্ম কি। তো ইভিএম এর ফুল ফর্ম হলো কি? ইলেকট্রনিক, ই ফর ইলেকট্রনিক, ভি ফর ভোটিং, এম ফর মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, অপশন এ এর সঠিক অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন লেখো ইভিএম থেকে, যে ভারতে প্রথম ইভিএম মেশিন, ভারতে প্রথম ইভিএম ব্যবহার হয় কোথায়? ভারতে প্রথম ইভিএম মেশিন ব্যবহার হয় কোথায়? তো ভারতে প্রথম ইভিএম মেশিন ব্যবহার হয় কেরালা রাজ্যে। কেরালার যে বিধানসভা ভোট হয়েছিল সেই কেরালার বিধানসভা ভোটে। কত সালের ঘটনা সেটা? 1982 সালে ভারতের প্রথম ইভিএম ব্যবহার করা হয় কেরালা বিধানসভার ভোটে। আচ্ছা, তোমরা রিসেন্টলি কিন্তু যে লোকসভার ভোট হয়েছে, আশা করি প্রত্যেকে ভোট দিয়েছো। তো লোকসভার ভোটেও কিন্তু যে ভোটিং মেশিনটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইভিএম মেশিন, যেটাতে আমরা বোতাম চেপে ভোট দিয়েছি। আর ওর পাশে একটা উঁচু মতো একটা মেশিন ছিল, যেটাতে দেখা যাচ্ছিল যে এবিসিডি, যে পার্টিরই তোমরা ভোট দাও না কেন তার নাম এবং তার সিম্বল, মানে সেই পার্টির সিম্বল। তো সেই মেশিনটার নাম কি? তো সেই মেশিনের নাম হলো কি? ভিভিপ্যাট। নাম কি বললাম? ভিভিপ্যাট। তো কোশ্চেন দেবে যে ভারতের প্রথম ভিভিপ্যাট ব্যবহার হয় কত সাল থেকে? তো ভারতে প্রথম ভিভিপ্যাট ব্যবহার হয় 2014 সালের লোকসভা ভোট থেকে কিন্তু সর্বপ্রথম ভিভিপ্যাটের ব্যবহার শুরু হয়। কোশ্চেন দেবে এই ভিভিপ্যাটের ফুল ফর্ম কি? তো ফুল ফর্মটা এখানে লিখে রাখো। ভি ফর হলো ভোটার, তারপর সেকেন্ড ভি হলো ভেরিফায়েবল, ভেরিফায়েবল, ভেরিফায়েবল। পি ফর হলো পেপার, এ ফর হলো অডিট, and T for হলো ট্রায়াল, ট্রায়াল। ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল হলো ভিভিপ্যাটের ফুল ফর্ম, যেটা প্রথম ব্যবহার হয়েছিল 2014 সালের লোকসভা ইলেকশনে। এছাড়া 2014 সালের লোকসভা ইলেকশনে আরেকটা জিনিস কিন্তু সর্বপ্রথম চালু হয়, সেটা কি? সেটা হলো নোটা, নোটা। আচ্ছা, কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে যে নোটার ফুল ফর্ম কি? একদমই ইজি, যদি জানা থাকে একদম ইজি, না জানা থাকলে সব থেকে কঠিন হবে। তো নোটার ফুল ফর্ম কি? এন ফর হলো নান, ও ফর হলো অফ, টি ফর হলো দা, এ ফর হলো অ্যাবাভ। এই নোটা যে বোতামটা বা নোটা যে সুইচটা দেখবে ইভিএম এর একদম শেষ বাটনটা থাকে নোটা। তো এর অর্থ কি? সেই বাটনের ওপরে যে বাটনগুলো আছে সেই বাটনগুলো যদি তোমরা প্রেস না করতে চাও, অর্থাৎ তাদেরকে যদি ভোট না দিতে চাও এবং তোমার ভোটটাকে যদি পচাতে না চাও, তো তখন কি নোটাতে অনেকে কিন্তু ভোট ক্লিক করে, এবং নোটাতে ভোট ক্লিক করার অর্থ হলো যে ওপরে যে সমস্ত ব্যক্তিত্বরা দাঁড়িয়েছে ভোটে তাদেরকে তুমি পছন্দ করছো না, এটা অ্যাজ এ কাউন্ট হচ্ছে। মানে ভোট না দিতে যাওয়া আর ভোট দিতে গিয়ে তাদেরকে পছন্দ না করা, এটাই কাউন্ট করার জন্য কিন্তু এই নোটাটাকে আনা হয়েছে। কোশ্চেন দেবে নোটা কবে, কোন ভোট থেকে বা কত সাল থেকে লাগু হয়েছিল, মানে আনা হয়েছিল 2014 এই লোকসভার ইলেকশন থেকেই কিন্তু নোটাটা এসেছিল। আচ্ছা, ভোটের ব্যাপারে এত কোশ্চেন হয়ে গেল, তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা রিলেট করো। আমাদের যে ভোটিং এজ, এই ভোটিং এজ বা ভোট দেওয়ার বয়স, মিনিমাম বয়স আগে ছিল কিন্তু 21 বছর, সেই 21 থেকে কমিয়ে 18 বছর, 18 বছর এজ করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? তো মনে রাখবে 61তম, 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 61তম সংশোধনীর মাধ্যমে। কোশ্চেন দেবে কত সালে হয়েছিল অ্যামেন্ডমেন্টটা? 1988 সালে হয়েছিল এই অ্যামেন্ডমেন্টটা। যে অ্যামেন্ডমেন্টে কি করা হয়েছে? 21 বছর থেকে ভোটিং এজটাকে কমিয়ে 18 বছরে নিয়ে আসা হয়েছে। সেই কারণে 18 বছর হওয়ার সাথে সাথেই কিন্তু সেই ব্যক্তি বা সেই ব্যক্তিত্ব কিন্তু ভোট দেওয়ার অধিকার পেয়ে যায়, অর্থাৎ তার কিন্তু ভোটার, সে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে তোমাদের যে
এই ভোটিং এজ 21 থেকে 18 বছর করা হয়েছিল কোন প্রধানমন্ত্রীর আমলে? তখন কে প্রধানমন্ত্রী ছিল এই 1988 সালে? প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। রাজীব গান্ধী কিন্তু তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া এই চ্যানেলে পুলিশের এক্সামের জন্য, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, এছাড়া এসএসসির যাবতীয় এক্সামের জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট সিলেবাস ওয়াইজ আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে তোমরা কিন্তু তোমাদের টাইম মতো ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে আবারও রিকোয়েস্ট করছি, ক্লাসের শুরুতেও বলেছিলাম যে কেউ কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে ডাউনলোড করে দেখবে না। তোমরা যদি লাইভ ক্লাস দেখা সম্ভব না হয় তোমাদের, তাহলে ক্লাসটাকে তোমরা পরবর্তীতে তোমাদের টাইম মতো রেকর্ডেড যখন দেখবে সেটা কিন্তু অনলাইনে দেখবে। এটা আমাদের তরফ থেকে তোমাদের একটা কিন্তু ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ কিন্তু ক্লাসটাকে ডাউনলোড করবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের আগে থেকে রুটিন প্রোভাইড করা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া তোমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু তোমাদের নির্দিষ্ট, মানে যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাস শুরুর নির্দিষ্ট টাইম আগে, মানে 2 মিনিট 3 মিনিট কি 5 মিনিট আগে কিন্তু তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অর্থাৎ তোমাদের কোনো এক্সামের নোটিফিকেশন প্রকাশন হোক বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সবার আগে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে জানিয়ে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু মেসেজ করে ইনফর্ম করবে। কেউ কিন্তু নর্মাল কল বা ভিডিও কল এই নাম্বারে করবে না। তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে তোমাদের মেসেজ অনুযায়ী। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের, যে ক্লাসটা এখন দেখছো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে আসতে পারবে। এবং চ্যানেলটা যেহেতু নতুন, প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলকে, তো এটাকেও সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দেখো, হুমায়ুন নামা কে রচনা করেন? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে, এই হুমায়ুন নামা কে রচনা করেন, হুমায়ুন মেরে চলে আসে অ্যান্সার, মানে যারা পড়ে যায় না তারাই মারে, তাদের ক্ষেত্রেই বলছি। তো হুমায়ুন কিন্তু অ্যান্সার হবে না। কে রচনা করেছেন হুমায়ুন নামা? গুলবাদান বেগম। গুলবাদান বেগম হুমায়ুন নামা কিন্তু রচনা করেছিলেন। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, হুমায়ুনের ব্যাপারে এখানে কিছু ফ্যাক্ট ডিসকাস করব। এখান থেকে হুমায়ুনের দুটো যুদ্ধ কিন্তু সব থেকে ফেমাস, তো এখানে হেডিং করো হুমায়ুন। তোমাদের এর আগের ক্লাসগুলোর মধ্যে শাহজাহানের ব্যাপারে ডিটেলসে পড়িয়েছি, আকবরের ব্যাপারে, বাবরের ব্যাপারে, ঔরঙ্গজেবের ব্যাপারে কিন্তু ডিটেলস পড়ানো হয়েছে। হুমায়ুনটা বাকি ছিল, তো হুমায়ুনটা আজকে আমি এখান থেকে কভার করে দিচ্ছি। তো হুমায়ুন একমাত্র তিনি একজন মুঘল শাসক, এখানে পাশে লিখে রাখো, একমাত্র মুঘল শাসক, একমাত্র মুঘল শাসক যিনি দুবার সিংহাসনে বসেছিলেন, যিনি দুবার সিংহাসনে বসেন। মনে রাখবে এক্সামে কোশ্চেন দিয়েছিল যে একমাত্র মুঘল সম্রাটকে যিনি দুবার সিংহাসনে বসেছিলেন। তো হুমায়ুন হলো একমাত্র মুঘল শাসক যিনি কিন্তু দুবার সিংহাসনে বসেছিলেন। নেক্সট, এখান থেকে হুমায়ুনের সাথে দুটো যুদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট, এর সাল তো বহুবার দিয়েছে। কিভাবে দেয়? কোশ্চেন দেয় যে চৌসার যুদ্ধ, চৌসার যুদ্ধ, চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? আরেকটা কোশ্চেন দেয় কনৌজের যুদ্ধ, কনৌজের যুদ্ধ, কনৌজের যুদ্ধ কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল? তো এই দুটো যুদ্ধ কিন্তু যে কোনো একটা যদি মনে রাখো, প্রথমটা যদি মনে রাখো, পরবর্তীটা মনে রাখা সব থেকে সহজ। কেন কি? কারণ হলো সাল দুটো পরস্পর
মানে পরপর ইয়ার। তো চৌসার যুদ্ধ কবে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ হয়েছিল। আর কনৌজের যুদ্ধ কবে হয়? কনৌজের যুদ্ধ হয় 1540 সালে। আচ্ছা, এক্সামে কনৌজের যুদ্ধ না দিয়ে দিতে পারে বিলগ্রামের যুদ্ধ। কনৌজের বা বিলগ্রামের যুদ্ধ তো একই হবে 1540 সালে। কাদের কাদের মধ্যে হয়েছিল? তো এই দুটো যুদ্ধই কিন্তু একই পার্সনের সাথে হয়েছিল। তো অবভিয়াসলি হুমায়ুন যুদ্ধ করেছে। আরেকজন হলেন শের শাহ। তো শের শাহ ভার্সেস কার মধ্যে? হুমায়ুনের মধ্যে। যেভাবে লিখছি সেম একইভাবে লিখে রাখবে এবং এটাই মেনটেন করার চেষ্টা করবে যখন কোনো দুটো রাজার মধ্যে যুদ্ধ হবে, যে উইনার, কারণ উইনারকে আমরা অলরেডি জানি, কারণ এটা ইতিহাসেরই জিনিস, ইতিহাসের ব্যাপার। তো যে উইনার তার নামটা সবসময় প্রথমে রাখবে, যে লুজার তার নামটা সবসময় শেষে রাখবে। যত, শুধু শেরশাহ হুমায়ুনের কথা বলছি না, মানে যত ইতিহাসের টপিক আছে তোমরা যখন নোট ডাউন করবে এইভাবেই কিন্তু নোট ডাউন করবে, তাহলে জিনিসটা মনে রাখতে সহজ হবে। তো শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে চৌসার যুদ্ধ এবং কনৌজের অর্থাৎ বিলগ্রামের যুদ্ধ 1540 সালে হয়েছিল এবং দুটো যুদ্ধতেই কিন্তু শেরশাহ উইনার হয়েছিল। নেক্সট কোশ্চেন হুমায়ুন থেকে। লেখো যে হুমায়ুনের স্মৃতিসৌধ ইংলিশে কি বলবো? হুমায়ুনস টম্ব। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে ইংলিশ টার্মগুলো লেখাচ্ছি এগুলো ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করো, কারণ তোমরা শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম দেবে এমনটা নয়। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সব এক্সামই যে বাংলাতে হবে, যেমন এই সামনে তোমাদের যে ফর্ম ফিল আপ চলছে এলডিসি, হাইকোর্ট এলডিসি। তো এই হাইকোর্ট এলডিসির এক্সাম কিন্তু ইংলিশে কোশ্চেন হবে, এখানে কিন্তু বাংলাতে কোশ্চেন হবে না। মানে এর আগে তো হয়নি, এই ইয়ারে কি হবে এটা আমি নোটিফিকেশনটা ভালোভাবে ক্লিয়ার ভাবে দেখিনি। তো আমার যত ধারণা আছে এটা কিন্তু ইংলিশে কোশ্চেন থাকবে। আর সেন্ট্রালের এক্সামগুলোতে তো অবশ্যই ইংলিশে কোশ্চেন থাকবে, যদিও এমটিএসএ এখন বাংলা কোশ্চেন দেওয়া শুরু করেছে, সেটা ব্যতিক্রম। তবে ইংলিশ ধরে কিন্তু তোমাদের চলতে হবে। তো ইংলিশ টার্ম যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে রপ্ত করার চেষ্টা করো, এগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। হুমায়ুনস টম্ব, তো হুমায়ুনস টম্বকে বাংলা মানে বলে দিচ্ছি, তোমাদের দরকার পড়লে ব্র্যাকেট দিয়ে পাশে লিখে রাখবে বাংলা টার্মটা, কিন্তু ইংলিশ টার্মটাও ধীরে ধীরে রপ্ত করবে। তো হুমায়ুনস টম্ব মানে হুমায়ুনের স্মৃতিসৌধ। এটা কোথায় অবস্থিত? দিল্লিতে। তো এই হুমায়ুনস টম্ব কি নামে পরিচিত? কোশ্চেন দিয়েছিল। হুমায়ুনস টম্ব হুমায়ুনস টম্ব নোন অ্যাজ রেড তাজমহল। রেড তাজমহল, লাল তাজমহল কার স্মৃতিসৌধ? হুমায়ুনের স্মৃতিসৌধ। কোথায় অবস্থিত এই রেড তাজমহল? দিল্লিতে অবস্থিত রেড তাজমহল। আর যেটা হোয়াইট মার্বেলের তৈরি তাজমহল, যেটাকে আমরা তাজমহল নামে চিনি, সেটা উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। কোশ্চেন দেবে এই যে রেড তাজমহল, এটা নির্মাণ কে করেছিল? তো এর নির্মাণ করেছিল হাজি বেগম। কে করেছিল? হাজি বেগম। এর নির্মাণ করেছিল এই রেড তাজমহলের। এবং এই রেড তাজমহলের মতোই কিন্তু হোয়াইট মার্বেলের যে তাজমহল, সেই তাজমহলটা দেখতে। আচ্ছা, এখান থেকে বাকি যে অপশন দুটো এখানে বাদ গেল, এখানে বীরবলটা তোমাদের আকবর যখন পড়িয়েছি সেখানে কিন্তু ডিসকাস করিয়েছিলাম। কি পড়িয়েছিলাম? আকবরের প্রাইম মিনিস্টার, আকবরের যে নবরত্ন ছিল, সেই নবরত্নের একজন ব্যক্তি ছিল বীরবল, এবং সেই নবরত্নের মধ্যে বীরবল ছিল প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার। আরেকটা কোশ্চেন বীরবল থেকে দেয় যে বীরবলের অরিজিনাল নাম কি? তো বীরবলের অরিজিনাল নাম হলো মহেশ দাস হলো বীরবলের অরিজিনাল নেম। বীরবল থেকে আরেকটা কোশ্চেন দেবে যে দিন ই ইলাহি কে লাগু করেছিলেন? অ্যান্সার হবে আকবর। কিন্তু কোশ্চেন দেবে যে দিন ই ইলাহি স্বীকার করা একমাত্র হিন্দু, স্বীকার করা বা গ্রহণ করা একমাত্র হিন্দু ব্যক্তি কে ছিল? এই বীরবল আকবরের প্রাইম মিনিস্টার ছিল। আবুল ফজল কে ছিলেন? আবুল ফজলও কিন্তু আকবরের সবাই ছিলেন। ইনি ছিলেন সাহিত্যকার। এনার লেখা যে বই তার নাম কি? আকবরনামা বা আইন ই আকবরী। আইন ই
আইন ই আকবরী কার লেখা? যদি কোশ্চেন দেয়, বহুবার দিয়েছে কোশ্চেনটা, আবুল ফজলের লেখা বই হলো আইন ই আকবরী বা আকবর নামা। নেক্সট কোশ্চেনে চলে আসো। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো প্রথম সভাপতি ছিলেন স্বামী শাহজানন্দ সরস্বতী। সর্বভারতীয় কৃষক সভার প্রথম প্রেসিডেন্ট, প্রথম সভাপতি ছিলেন কে? প্রথম সভাপতি ছিলেন স্বামী শাহজানন্দ সরস্বতী। তো সর্বভারতীয় যে কৃষক সভা, এটা গঠিত হয়েছিল কবে? গঠন হয়েছিল কবে? তো এটা গঠিত হয়েছিল 1936 সালে এর গঠন হয়। আর কোথায় গঠন হয়েছিল? লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে কিন্তু গঠন হয়েছিল সর্বভারতীয় কৃষক সভা, এবং যার প্রথম সভাপতি ছিলেন স্বামী শাহজানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলোর কোনটি পাকিস্তান সীমান্তে অবস্থিত? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা। এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসবে, সেই কারণে আমি কিন্তু বারবার বলেছি, মানে এর আগে যে 62টা ক্লাস হয়ে গেছে, তো সেখানে কিন্তু আমি বহুবার বলেছি যে যখনই তোমাদের হাতে ফাঁকা টাইম থাকবে, ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ এবং ওয়ার্ল্ড ম্যাপ এগুলো কিন্তু ফলো করবে। মানে যখনই ফাঁকা টাইম থাকবে এগুলো ফলো করবে, এতে দেখবে যে কোথায় কোন নদী নদ আছে, মানে নদী নালা কোথায় আছে, কোথায় কোন হ্রদ আছে, কোথায় কোন গ্লেসিয়ার আছে, কোথায় কোন পাহাড় পর্বত আছে, বা কোথায় কয়লা বেশি পাওয়া যায়, কোথায় সোনা বেশি পাওয়া যায়, অভ্র কোথায় বেশি পাওয়া যায়। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো, বাড়িতে যদি দেখতে থাকো, তাহলে কিন্তু জিনিসটা যখন পড়ানো হবে সাথে সাথে ভিজুয়ালাইজ হয়ে যাবে। এছাড়া যদি বারবার ম্যাপটা দেখো, তাহলে তোমাদের এটাও আইডিয়া চলে আসবে যে পশ্চিমবঙ্গের বর্ডারে কোন কোন স্টেট আছে, তারপর পাকিস্তান বর্ডারে ভারতের কোন কোন স্টেট আছে। তো এইভাবে কিন্তু তোমাদের ধীরে ধীরে এই জিনিসগুলো কিন্তু তোমাদের আয়ত্তে আসবে। যদি মুখস্থ করতে চাও, তো গ্যারান্টি সহকারে বলতে পারি এক্সাম হলে গিয়ে মনে থাকবে না। তো যাই হোক, আমি এখানে ম্যাপ রেখেছি, যেহেতু এটা ম্যাপেরই কোশ্চেন, ম্যাপ না দেখিয়ে এটা পড়ানো সম্ভব না। এখানে অপশন আছে দেখো, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এন্ড হরিয়ানা। তো এখানে আগে দেখে নাও, পাকিস্তান বর্ডারে ভারতের কোন কোন রাজ্য আছে। তো ভালোভাবে খেয়াল করবে, কালো কালার দিয়ে মার্কিং করছি। এটা হলো কি গুজরাটের বর্ডার, দেখতেই পাচ্ছ এখানে গুজরাট লেখা আছে। তারপরে দেখো, ভারতের এখন বর্তমানে সব থেকে বড় রাজ্য কি? রাজস্থান। তো রাজস্থানের বর্ডারও কিন্তু পাকিস্তানের সাথে কি হচ্ছে? পাকিস্তানের সাথে রাজস্থানের বর্ডারও কিন্তু শেয়ার হচ্ছে। তারপরে ঠিক রাজস্থানের উপরেই দেখো আছে কি? পাঞ্জাব। আছে কি? পাঞ্জাব। তো পাঞ্জাবের বর্ডার তো অবভিয়াসলি শো হচ্ছে, কারণ পাঞ্জাব আগে যখন অখণ্ড ভারত ছিল, পাঞ্জাব কিন্তু এতটা এরিয়া জুড়ে ছিল, মানে বলতে পারো যে পাঞ্জাবের বেশিরভাগ হলো পাকিস্তানের মধ্যে, এবং আহ, অনেক কম শতাংশ কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছে। এবার দেখো, পাঞ্জাবের ঠিক ওপরে আছে কি? জম্মু কাশ্মীর। এটা কিন্তু লেটেস্ট ম্যাপ, আগে জম্মু কাশ্মীর কিন্তু এখানে মিডিল থেকে ভাগ ছিল, আর এখন কিন্তু জম্মু কাশ্মীর একটা করে দেওয়া হয়েছে এবং লাদাখকে আরেকটা করে দেওয়া হয়েছে, আরেকটা সেকশন। তো যাই হোক, এটা হলো জম্মু কাশ্মীর এবং এটা হলো কি? লাদাখ। তাহলে পাকিস্তানের সাথে কোন কোন ভারতের স্টেট বা ইউটি লাগোয়া করে আছে, কি কি পড়ালাম? স্টেটের মধ্যে আছে, এখানে ফার্স্টে লেখো স্টেট। স্টেটের মধ্যে আছে কি? গুজরাট। তারপর আছে রাজস্থান। রাজস্থান রাজস্থানের ওপরে আছে কি? পাঞ্জাব। পাঞ্জাবের ওপরে ইউটি আছে, কারণ জম্মু কাশ্মীর এখন ইউটির মধ্যে পড়ে। অ্যান্ড আছে কি? লাদাখ। আছে লাদাখ। তাহলে এখানে অপশন দেখো, কোন অপশনটা হবে না? আচ্ছা, তার আগে হরিয়ানার লোকেশনটা দেখিয়ে দিই, ভালোভাবে খেয়াল করো। এই হলো কিন্তু হরিয়ানার লোকেশন। হরিয়ানার লোকেশন অর্থাৎ হরিয়ানা কিন্তু পাঞ্জাব বর্ডারকে, সরি, পাকিস্তান বর্ডারকে কিন্তু শেয়ার করছে না। তো অ্যান্সার কি হবে? পাকিস্তান সীমান্তে কোনটা কোনটা আছে? গুজরাট আছে, পাঞ্জাব আছে, রাজস্থান আছে, হরিয়ানা নেই। তাহলে দেখো 1, 2, 3 কোন অপশনে আছে? অপশন বি তে আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার। আচ্ছা, এখান থেকে যেহেতু সীমানার প্রসঙ্গ এসে, এখান থেকে তোমাদের তিনটে যে মোস্ট ফেভারিট কোশ্চেন বলতে পারো, বা বহুবার এক্সামে দিয়েছে, সেই কোশ্চেনটা এখান থেকে রিলেট করাবো। লেখো, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডারটা আছে, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান,
ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে যে বর্ডার লাইন আছে তার নাম কি? একইভাবে ইন্ডিয়া ইন্ডিয়া অ্যান্ড চীনের মধ্যে, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বর্ডার লাইনটা আছে, একইভাবে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের মধ্যে, ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের মধ্যে যে বর্ডার লাইনটা আছে তার নাম কি? তো ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার লাইনটা আছে তাকে বলা হয় কি? রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন বহুবার এক্সামে দিয়েছে, মনে রাখবে কোশ্চেনটা। ইন্ডিয়া এবং চায়নার মধ্যে লাইনটা হলো ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন। আর ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, অথবা যদি দেয় যে পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান, তো অ্যান্সার একই হবে। অর্থাৎ আফগানিস্তানের যে বর্ডার যেটা যে লাইন দিয়ে ডিভাইড করা হয়েছে তার নাম কি? ডুরান্ড লাইন, ডুরান্ড লাইন। এবং তোমরা প্রত্যেকেই পড়ে এসো এর আগের ক্লাসগুলোতে যে আফগানিস্তানের সাথে ভারত কিন্তু সব থেকে কম বর্ডার শেয়ার করে। কতটা? মাত্র 106 কিলোমিটার বর্ডার কিন্তু ভারত শেয়ার করে। আর সব থেকে বেশি বর্ডার শেয়ার করে কার সাথে? সব থেকে বেশি বর্ডার ভারত শেয়ার করে কিন্তু বাংলাদেশের সাথে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে? আচ্ছা, ওই একই ম্যাপ দেখিয়ে আবার আরো কোশ্চেনটা দেখাবো যে ভারতের উপকূল যে রাজ্যগুলো আছে সেই উপকূল রাজ্য কোনটা কোনটা। তো এখান থেকে দেখো উপকূল রাজ্য কোনটা কোনটা, আমি একটুখানি হাইলাইট করি এখানে। এখানে আমি এখানে আমি ব্ল্যাক দিয়ে হাইলাইট করছি, না হলে বুঝতে পারবে না। তো ভারতের সব থেকে বড় যে উপকূল রেখা, উপকূল তট, সেটা কোথায়? গুজরাটে। দেখো এখান থেকে এই এসে এই, তারপরে এই এসে এখান থেকে এতটা এতটা উপকূল রেখা কিন্তু গুজরাটের আছে। তাই ভারতের সব থেকে বেশি উপকূল শেয়ার করে কোন রাজ্য? গুজরাট। নেক্সট দেখো মহারাষ্ট্র উপকূল শেয়ার করে। তারপরে দেখো এখানে আছে ছোট্ট করে গোয়া, এই জায়গায়। গোয়ার নিচে আছে কর্ণাটক, কর্ণাটকের নিচে আছে কেরালা। তারপর ডান সাইডে করমন্ডল সাইডের দিকে চলে আসো, আছে তামিলনাড়ু। তামিলনাড়ুর ওপরে আছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। তো এই যে রাজ্যগুলোর নাম বললাম, কি কি রাজ্যের নাম বললাম এখান থেকে ভালোভাবে খেয়াল করো যে ভারতের উপকূল রাজ্য কোনগুলো। ভারতের উপকূল রাজ্য, উপকূল রাজ্য কোনগুলো? তো ফার্স্ট বললাম কি? গুজরাট। গুজরাট সব থেকে বেশি উপকূল রেখা আছে কার মধ্যে, মানে উপকূল তট আছে কার? গুজরাটের। গুজরাটের নিচে কি আছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। মহারাষ্ট্রের নিচে আছে গোয়া। গোয়ার নিচে আছে দেখো কর্ণাটক। কর্ণাটক। কর্ণাটকের নিচে আছে কেরালা। ডান সাইডে করমন্ডলে উপকূলের সাইডে চলে আসো, সেখানে আছে কি? তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ুর ওপরে আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশের ওপরে আছে দেখো ওড়িশা। অন্ধ্রপ্রদেশের ওপরে আছে ওড়িশা এবং ওড়িশার ওপরে আছে দেখো ওয়েস্ট বেঙ্গল। তাহলে ভারতের উপকূল রাজ্য কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অ্যান্ড 9, 9টা কিন্তু ভারতের উপকূল রাজ্য। তো এখানে কোশ্চেন কি রাখা হয়েছিল? ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে? তো এক্ষুনি বললাম গুজরাটের সব থেকে দীর্ঘতম উপকূল রেখা আছে। কত লেন্থ? 7516.6 কিলোমিটার হলো গুজরাটের উপকূল, যেটা ভারতের কিন্তু সব থেকে গুজরাটের উপকূল হলো 1600 কিলোমিটার। আর যেটা বললাম এটা ভারতের টোটাল উপকূল। যদি কোশ্চেন দেয় যে ভারতের ভারতের মোট ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য, ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য, কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল। উপকূল রেখার দৈর্ঘ্য এক্সাক্ট ভ্যালু মনে রাখবে, কারণ এক্সামে কিন্তু এক্সাক্ট ভ্যালুই দেবে। 7516.6।
7516.6 কিলোমিটার হলো ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য, যার মধ্যে প্রায় 1600 কিলোমিটার কিন্তু গুজরাটের উপকূল তট আছে। নেক্সট কোশ্চেনে চলে আসো, ভারতের আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করে? আচ্ছা, ভারতের আর্থিক জরুরি অবস্থা দিক, বা যদি কোশ্চেন দেয় যে ভারতের যে ন্যাশনাল ইমার্জেন্সি মানে জাতীয় জরুরি অবস্থা কে জারি করেন, বা যদি কোশ্চেন দেয় যে ভারতের স্টেট ইমার্জেন্সি কে জারি করেন, তো তিনটে কোশ্চেনেরই অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু সেম হবে। অ্যান্সার কি হবে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতির হাতে তিনটে আর্টিকেল আছে, ডিটেলসে এখানে ডিসকাস করব, কারণ এর আগের ক্লাসগুলোতেও ডিসকাস করেছি, তো এখানেও আবারও আর একবার রিভিশন হয়ে যাবে তোমাদেরকে। তিনটে আর্টিকেলের সাহায্যে প্রেসিডেন্টের হাতে কিন্তু পাওয়ার দেওয়া আছে এই ইমার্জেন্সি গুলো লাগু করার। তো ভারতের সংবিধানে যদি বলি আর্থিক জরুরি অবস্থা, এটা কত নম্বর আর্টিকেলে এর ব্যাপারে বলা আছে? তো 360 আর্টিকেল নাম্বার 360 নম্বর ধারার অধীনে রাষ্ট্রপতি যখন সম্পূর্ণরূপে বুঝতে পারেন যে দেশের অর্থনৈতিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রাষ্ট্রপতি কর্তৃক এই আর্থিক জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করা হয়ে থাকে। তো এখান থেকে ইমার্জেন্সির ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব। ফার্স্ট লেখো, যদি কোশ্চেন দেয় যে ভারতের সংবিধানে কতগুলো ইমার্জেন্সির কথা উল্লেখ আছে, কটা ইমার্জেন্সি, কত প্রকার ইমার্জেন্সির কথা, তো মনে রাখবে 3 প্রকার ইমার্জেন্সির কথা ভারতের সংবিধানে উল্লেখ আছে। কি কি সেই ইমার্জেন্সি? লেখো এখানে ন্যাশনাল ইমার্জেন্সি, ন্যাশনাল ন্যাশনাল ইমার্জেন্সি, লেখো এখানে স্টেট ইমার্জেন্সি, লেখো এখানে ফিনান্সিয়াল ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয় বা ন্যাশনাল ইমার্জেন্সির ব্যাপারে বলা আছে কত নম্বর আর্টিকেলে? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, আর্টিকেল নাম্বার 352। একটাই মনে রাখবে, বাকি দুটো ইজিলি মুখস্থ হয়ে যাবে। কিভাবে মুখস্থ হয়ে যাবে? এখানে দেখো কত বলেছি, আর্টিকেল নাম্বার 352। এই 352 সাথে 4 যোগ করে দাও, 4 যোগ করলে কত হচ্ছে? 356। তো স্টেট ইমার্জেন্সি বলা আছে আর্টিকেল নাম্বার 356 এ। এবার এই 356 এর সঙ্গে আবারও 4 যোগ করে দাও, 4 যোগ করলে কত হচ্ছে? 356 এর সঙ্গে 4 যোগ করলে হবে 360। তো আর্টিকেল 360 তে কি বলা আছে? ফিনান্সিয়াল ইমার্জেন্সির কথা। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে ন্যাশনাল ইমার্জেন্সি এখনো পর্যন্ত ভারতে কতবার লাগু হয়েছে? তো 3 বার লাগু হয়েছে। কোন কোন সালে? যেহেতু 3 বার লাগু হয়েছে তো সাল 3টে অবশ্যই মনে রাখতে হবে। কোন কোন সালে লাগু হয়েছে? ফার্স্ট লাগু হয়েছিল 1962, তারপর লাগু হয়েছিল 1971 এবং লাস্ট লাগু হয়েছিল 1975 সালে। 1962 সালে লাগু হয়েছিল, কারণ কি? সেই টাইমে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ বেঁধেছিল। 1971-এও কিন্তু যুদ্ধ বেঁধেছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, নিজের পার্সোনাল রিজনের কারণে, নিজের সুবিধার্থে, নিজের রাজনৈতিক জিনিসটাকে সিদ্ধি লাভ করার জন্য তিনি 1975 সালে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করেছিলেন। কোশ্চেন দেবে স্টেট ইমার্জেন্সি প্রথম লাগু হয় কোন রাজ্যে? তো লিখে রাখো, প্রথম লাগু হয় কোন রাজ্যে? পাঞ্জাব। পাঞ্জাবে কিন্তু সর্বপ্রথম স্টেট ইমার্জেন্সি লাগু হয়। কোশ্চেন দেবে যে এখনো পর্যন্ত ভারতে ফিনান্সিয়াল ইমার্জেন্সি কতবার লাগু হয়েছে, বা কোশ্চেন দেবে যে সর্বপ্রথম ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়েছে কত সালে? তো মনে রাখবে এখনো পর্যন্ত এক্সামে কোশ্চেন দিয়েছিল, তাই এখানে আলোচনা করছি। কোশ্চেন দিয়েছিল যে এখনো পর্যন্ত ভারতে কতবার ফিনান্সিয়াল ইমার্জেন্সি লাগু হয়েছে? 1 বার, 2 বার, 3 বার, এবং অপশন দিতে ছিল ওপরের কোনোটি নয়। তো মনে রাখবে এখনো পর্যন্ত ভারতে কোনোদিন আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি কিন্তু লাগু হয়নি, এটা কিন্তু অবশ্যই এখান থেকে মনে রাখবে। আর এই যে তিনটে ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি আর স্টেট ইমার্জেন্সি, কোশ্চেন দেবে ভারতের এই যে ইমার্জেন্সি এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মনে রাখবে টেকেন ফ্রম জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে
ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি অ্যান্ড ফিনান্সিয়াল ইমার্জেন্সি নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। আচ্ছা, এখান থেকে ইমার্জেন্সির ব্যাপারে আলোচনা যখন হচ্ছে, ইমার্জেন্সি যদি ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়, তাহলে আমরা ন্যাচারালি জানি যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, অর্থাৎ মৌলিক যে অধিকারটা আছে, সেই মৌলিক অধিকারকে কিন্তু ক্যান্সেল আউট করে দেওয়া হয়, মানে রদ করে দেওয়া হয়। তো এখান থেকে কোশ্চেন দেয়, এখান থেকে দুটো তিনটে কোশ্চেন আছে, সেগুলো এখানে ডিটেলসে একটুখানি দেখে নেব। তো যখন ইমার্জেন্সি লাগু থাকে, মানে ডিউরিং দ্য পিরিয়ড, ইমার্জেন্সি ডিউরিং ইমার্জেন্সি। আচ্ছা, তার আগে একটুখানি বলে দিই, এই ইমার্জেন্সির টাইমে, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়, তখন কি বললাম, আমাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস কি করা হয়, ফান্ডামেন্টাল রাইটসটাকে টোটালি কিন্তু তখন ক্যান্সেল আউট করে দেওয়া হয়। তো ফান্ডামেন্টাল রাইটকে যদি আমরা ক্যান্সেল আউট করি, তো ফান্ডামেন্টাল রাইট কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলকে আমরা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখি, তো বলবে আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 গুলোকে আমরা বলি কি, ফান্ডামেন্টাল রাইট। তো কোন পার্টের মধ্যে ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে আলোচনা করা আছে যদি কোশ্চেন দেয়, তো পার্ট নাম্বার 3-তে আলোচনা করা আছে ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে। এবার দেখো, এই কি বললাম এখান থেকে, যে ইমার্জেন্সি, যখন ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়, তখন এই ফান্ডামেন্টাল রাইটগুলোকে কিন্তু হস্তক্ষেপ, মানে ফান্ডামেন্টাল রাইটগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়, যাতে করে কি ফান্ডামেন্টাল রাইটের দাবি কোনো সিটিজেন না করতে পারে। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম আছে। এই 12 থেকে 35টা যে ফান্ডামেন্টাল রাইট আছে, এর মধ্যে দুটো ফান্ডামেন্টাল রাইট এমন আছে যেটা ইমার্জেন্সির সময়তেও কিন্তু লাগু থাকবে, সেটার ওপরে কিন্তু কোনো রকম ক্যান্সেল আউট করা হবে না, মানে সেটাকে কিন্তু কোনোভাবে ক্যান্সেল করা যাবে না। তো সেটা কোন আর্টিকেলের মাধ্যমে বলা আছে, সেটাই কিন্তু এক্সামে কোশ্চেন দেয়। তো ভালোভাবে খেয়াল করো, আমাদের যে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 পর্যন্ত যেটা পার্ট 3-তে আছে, এটাকে রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার 358 এবং আরেকটা আর্টিকেল আছে জাস্ট এর পরের আর্টিকেল নাম্বার 359 এর মাধ্যমে কিন্তু ছিনিয়ে নেবে। কি করবে? আমাদের কাছ থেকে আমাদের অধিকারটাকে ছিনিয়ে নেবে। অর্থাৎ আর্টিকেল 23-এ যেমন বলা আছে ফোর্স লেবার করানো যাবে না, তো তখন তোমাদেরকে, মানে ইমার্জেন্সির টাইমে যদি ইমার্জেন্সি লাগু হয়, ন্যাশনাল ইমার্জেন্সি, তো ন্যাশনাল ইমার্জেন্সি টাইমে কিন্তু তুমি আর্টিকেল 23 লাগিয়ে করতে পারবে না, মানে আর্টিকেল 23 দ্বারা দেখাতে পারবে না যে আমি ফোর্স লেবার করব না। তোমার কাছ থেকে সরকার কিন্তু তখন জোর করে ফোর্স লেবার করাতে পারে। তো সেই ক্ষমতাটাকে কিন্তু ছিনিয়ে নেওয়া হয় ডিউরিং ইমার্জেন্সির টাইমে আর্টিকেল 358 এবং আর্টিকেল 359 এর মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়। কে ছিনিয়ে নেয়? রাষ্ট্রপতি ছিনিয়ে নেয়। এক্সেপ্ট, এখানে লিখে রাখো, এক্সেপ্ট কোন দুটো আর্টিকেলকে, কোন দুটো মৌলিক অধিকারকে ছিনিয়ে নিতে পারে না। তো মনে রাখবে, এক্সামে কোশ্চেন দিয়েছিল আর্টিকেল নাম্বার 20 এবং আর্টিকেল নাম্বার 21, এই দুটো আর্টিকেলকে কিন্তু ছিনিয়ে নিতে পারে না ডিউরিং ইমার্জেন্সির টাইমে। এবার এখান থেকে আর্টিকেল 358 এর মাধ্যমে কি করা হয়? আর্টিকেল 358 এর মাধ্যমে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে, আর্টিকেল 358 এর মাধ্যমে এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা আর্টিকেল আছে, দেখবে আর্টিকেল নাম্বার 19। এই আর্টিকেল 19 এর কিন্তু 6টা ক্লজ আছে, সেগুলো কিন্তু অলরেডি তোমাদের ডিসকাস করেছি। তো এই 6টা ক্লজকে টোটালি কি করে দেওয়া হয়, যতদিন পর্যন্ত ইমার্জেন্সি লাগু থাকবে ততদিন পর্যন্ত এটাকে সাসপেন্ড করা থাকে। আর আর্টিকেল নাম্বার 359-এ কি বলা আছে? এই আর্টিকেল 19 বাদ দিয়ে বাকি যেগুলো ফান্ডামেন্টাল রাইট আছে সেগুলোকে ছিনিয়ে নেওয়ার কথা বলা আছে। বাকি ফান্ডামেন্টাল রাইটগুলোকে ছিনিয়ে নেওয়ার কথা বলা আছে কোন আর্টিকেলে? আর্টিকেল 359-এ। এক্সেপ্ট, এর মধ্যেই বলা আছে, আর্টিকেল 359 এর মধ্যেই বলা আছে এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড এক্সেপ্ট আর্টিকেল 21, এই দুটো আর্টিকেলে হাত লাগানো যাবে না, বাকি আর্টিকেলগুলোকে কিন্তু ছিনিয়ে নিতে পারে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এক্সামে কোশ্চেন দিয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসো, গোয়ার সরকারি ভাষা হলো কোনটা? তো গোয়ার সরকারি ভাষা হলো
কোঙ্কানি। কোঙ্কানি হলো গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। এই যে কোঙ্কানি যে ল্যাঙ্গুয়েজটার কথা বললাম, এই কোঙ্কানি ল্যাঙ্গুয়েজটা যখন ভারতের সংবিধান লাগু হয়েছিল তখন কিন্তু ভারতের সংবিধানের 8ম শিডিউলে, আচ্ছা ভারতের সংবিধানে কোন শিডিউলে, 8 শিডিউল, 8 শিডিউলে কিন্তু ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। ল্যাঙ্গুয়েজ কিসের কথা, ভাষার কথা, ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। কততম শিডিউলে এক্সামে কোশ্চেন দেয়, তো 8ম শিডিউলে। যখন ভারত সংবিধান লাগু হয়েছিল, কবে লাগু হয়েছিল প্রত্যেকেই জানি, 26 জানুয়ারি। প্রজাতন্ত্র দিবস তো আমরা প্রত্যেকেই পালন করি, তো কেন পালন করি, সেই দিন আমাদের সংবিধান লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950। আর যদি বলে গৃহীত কবে হয়েছিল, তো এর ঠিক 2 মাস আগে চলে যাবে, একই ডেট 26 নভেম্বর 1949, ঠিক 2 মাস আগে আমাদের সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল। লাগু হয়েছিল কবে, ইমপ্লিমেন্ট হয়েছিল, লাগু হয়েছিল 26 জানুয়ারি 1950। তো 26 জানুয়ারি 1950 যখন আমাদের সংবিধান লাগু হয়, তখন 8ম শিডিউলে ল্যাঙ্গুয়েজের সংখ্যা কটা ছিল, 8ম শিডিউলে ল্যাঙ্গুয়েজের সংখ্যা ছিল 14টা। পরবর্তীতে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে বিভিন্ন বছরে কিন্তু কিছু কিছু করে ল্যাঙ্গুয়েজ অ্যাড হতে গেছে, অ্যাড হয়ে এখন ল্যাঙ্গুয়েজের সংখ্যা হয়ে গেছে 22টা। অর্থাৎ কটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। তো এই 8টা ল্যাঙ্গুয়েজ কোন কোন সালে কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এক্সামে কোশ্চেন দেয়। তো এগুলো অলরেডি আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতেও, আজকেও আবারও একবার রিভিশন হয়ে যাবে। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখছো তারা প্রত্যেকেই জানো 3 থেকে 4 বার কিন্তু অলরেডি এর আগের ক্লাসগুলোর মধ্যে পড়ানো হয়ে গেছে। তো ফার্স্ট যদি কোশ্চেন দেয় যে 8ম শিডিউলে ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছিল, যে সংশোধনের মাধ্যমে অ্যাড হয়েছিল, বা ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড হয়েছিল সেই ল্যাঙ্গুয়েজের নাম কি, তো মনে রাখবে সিন্ধি। সিন্ধি, সিন্ধি প্রথম সংশোধনী, মানে ল্যাঙ্গুয়েজের প্রথম সংশোধনীর মাধ্যমে, 8ম শিডিউলের প্রথম সংশোধনীর মাধ্যমে কিন্তু সিন্ধি ভাষা অ্যাড হয়েছিল। কততম অ্যামেন্ডমেন্ট সেটা মনে রাখবে, 21st অ্যামেন্ডমেন্ট, 21st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কত সালে হয়েছিল, 1967 সালে। তাই যদি কোশ্চেন দেয় 8ম শিডিউলের সংশোধন সর্বপ্রথম হয় কত সালে, মনে রাখবে 1967 সালে। কোন ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়েছিল, সিন্ধি ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে সেকেন্ড টাইম যখন হয় তখন কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়, এবং মনে রাখার ট্রিক্সও বলে দিয়েছিলাম। নামাক, তোমরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যখন চ্যাট করো তখন কিন্তু পুরো নামটা না লিখে শর্ট ফর্মে লেখো কোনো কিছু বোঝানোর জন্য। তো যাই হোক, সেখান থেকেই রিলেট করো, NMK নামাক। নামাক থেকে, নামাক মানে কি, হিন্দিতে নুনকে নামাক বলা হয়, তো সেই নামাক থেকে এখানে N ফর লেখো নেপালি, নেপালি। M ফর মণিপুরি, এখানে মৈথালি লিখে বসবে না, খেয়াল রাখবে এটা হবে কিন্তু মণিপুরি। আর K ফর হলো কি, কোঙ্কানি, K ফর হলো কোঙ্কানি, কোঙ্কানি। তো এই যে 3টে ল্যাঙ্গুয়েজ, এই 3টে ল্যাঙ্গুয়েজ কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা অ্যাড হয়েছে, তো মনে রাখবে 71তম, 71st অ্যামেন্ডমেন্ট, 71st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 3টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে। কত সালে, 1992 সালে। থার্ড টাইম কিন্তু যে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে সেখানে কিন্তু 4টে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছিল, এবং এটাকেও তোমরা অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে মনে রাখতে পারবে। তোমরা আশা করি ম্যাথের ক্লাসে যোগ বিয়োগ করার জন্য আমরা প্রত্যেকেই, তোমরা বটমাস যে রুল, সেই বটমাস রুলটা তোমরা শিখেছো। তো সেই বটমাস থেকেই তোমরা এখান থেকে মনে রাখবে বটমাসের স্পেলিং কি, BODMAS। তো এখান থেকে ও তুলে দাও, এখান থেকে এ তুলে দাও, তুলে দিলে তাহলে পড়ে থাকে BDMS বটমাস। তো বি ফর হলো কি, বোডো। ডি ফর হলো ডুগরি। এম ফর হলো মাইথালি। এই এম ফরটা কিন্তু মনে রাখবে, আগের এম মানে 71তম সংশোধনীর মাধ্যমে এম ফর কিন্তু মণিপুরি, আর লাস্টের যে এমটা বটমাসের, এই এম ফর হলো মাইথালি, মাইথালি। এম ফর হলো মাইথালি। আর লাস্ট এস ফর হলো সাঁওতালি, সান্থালি।
তো এই 4টে ল্যাঙ্গুয়েজ একসাথে অ্যাড হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? 92তম, 92তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কত সালে হয়েছিল সংশোধনীটা? 2003 সালে। তো কটা ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো এখান থেকে দেখো, সিন্ধি হলো একটা, নেপালি দুটো, মণিপুরি তিনটে, কোঙ্কানি চারটে, বোডো, ডুগরি, মৈথালি, সাঁওতালি। তো আগের চারটে আর এই চারটে, 8টা। তো টোটাল 8টা ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে এখন হয়ে গেছে কটা ল্যাঙ্গুয়েজ? 22টা ল্যাঙ্গুয়েজ। তো কোশ্চেন এইভাবে দেয় কিন্তু তোমাদের এক্সামে, যে মৈথালি কততম সংশোধনের মাধ্যমে অ্যাড হয়েছে। কোশ্চেন দেবে নেপালি ল্যাঙ্গুয়েজ কততম সংশোধনের মাধ্যমে, বা কত সালে হয়েছিল এই সংশোধনের মাধ্যমে, বা প্রথম অষ্টম শিডিউলে সংশোধন হয়েছিল কত সালে? 1967 সালে। তো এখান থেকে বহু কোশ্চেন এক্সামে দিয়েছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। আরেকটা কথা, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখা গিয়েছে ক্লাস কিন্তু লাইক করছো না। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি উপকার হয়ে থাকে, তো অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। একজন লোক স্থির জলে নৌকায় দাঁড়িয়ে আছে। লোকটি যদি তীরের দিকে হেঁটে যায় তাহলে নৌকাটির কি হবে? তো এখানে সাপোজ আমি এখানে আমার ছবি ভালো না, আমি এখানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য এখানে বোঝাচ্ছি। এই ধরো কোনো নদীতে নৌকা আছে, এখানে এই ধারে তীর আছে, মনে করো ঘাট। আর এখানে যে ব্যক্তিটা, তীরের দিকে এগোচ্ছে, মানে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে, এই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। তো ঘাটের দিকে যদি এগিয়ে যায় তাহলে বল সে প্রয়োগ করবে কোন দিকে? বল সে প্রয়োগ করবে কিন্তু পিছন দিকে। বল কোন দিকে প্রয়োগ করবে? পিছন দিকে। ফলে নৌকাটা কি হবে? নৌকাটা ঘাট থেকে দূরের দিকে সরে যাবে। তো এখানে অ্যান্সার কি হবে? তীর থেকে দূরে সরে যাবে, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা কেন হচ্ছে? নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, নিউটনের থার্ডস ল, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। তো নিউটনের তৃতীয় সূত্রতে কি বলা আছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই কারণে স্থির জলে নৌকায় দাঁড়িয়ে থাকা লোকটা যখন তীরের দিকে যেতে যে বল প্রয়োগ করে, নৌকাটিও কি করে? ব্যক্তির ওপরে বল প্রয়োগ করে তীর থেকে দূরে সরে যায়। নেক্সট কোশ্চেনে চলে আসো। নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? তো এখানে অ্যালুমিনিয়াম, তামা, সোডিয়াম, প্লাটিনাম। তো অ্যান্সার হবে সোডিয়াম ধাতুকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম একটা কিন্তু ক্ষারীয় ধাতু, এর সংকেত হলো Na। এটা একটা নরম ধাতু এবং বিদ্যুতের কিন্তু সুপরিবাহী। এছাড়া সোডিয়ামকে আমরা কেরোসিনের মধ্যে কিন্তু সংরক্ষণ করে থাকি। নেক্সট কোশ্চেন, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যাকে আমরা বলি কি? ক্যাগ। তো কোশ্চেন দিতে পারে ক্যাগের ফুল ফর্ম কি? তো ফুল ফর্ম দেখো এখানে লেখাই আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সাধারণ মেয়াদকাল কত বছর হয়ে থাকে? তো এখানে নোট করো, এখানে বড় করে লেখো ক্যাগ, CAG। ফুল ফর্ম লিখে রাখবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কোশ্চেন দেবে যে ক্যাগের ব্যাপারে বলা আছে কত, ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে? তো ক্যাগের ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 148 থেকে আর্টিকেল নাম্বার 151 মধ্যে ক্যাগের ব্যাপারে কিন্তু বলা আছে। ক্যাগ কি? ক্যাগ স্ট্যাটিউটারি বডি না কনস্টিটিউশনাল বডি? তো অবভিয়াসলি ক্যাগ হলো কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি। ক্যাগ হলো একটা কনস্টিটিউশনাল বডি। ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট কে করে? এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে। তো ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট করে কে? প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে। ক্যাগের শপথ বাক্য কে পাঠ করায়? ক্যাগের শপথ বাক্যও কিন্তু পাঠ করায় রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট ক্যাগের শপথ বাক্য পাঠ করাবে। ক্যাগ যদি কোনো উল্টোপাল্টা কাজ বা দেশ বিরোধী কাজ বা সংবিধান বিরোধী কাজ করে থাকে, তাকে হটাবে কে?
তাকে হটাবে কিন্তু এই প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্টই একে অ্যাপয়েন্ট করবে, প্রেসিডেন্টই এর শপথ বাক্য পাঠ করাবে এবং যদি হটানোর দরকার হয় তো হটাবে কে, প্রেসিডেন্টই কিন্তু একে হটাবে। নেক্সট লেখো টেনিওর, যেটা এখানে এক্সামে কোশ্চেন আছে, মানে এই যে কোশ্চেনটা রাখা হয়েছে যে মেয়াদকাল কত, ক্যাগের মেয়াদকাল কত। তো ক্যাগের মেয়াদকাল হলো 6 বছর, 6 বছর অ্যান্ড 65 ইয়ার্স, 65 ইয়ার্স, হুইচ কামস আর্লি, লিখবে ব্র্যাকেটে যেটা আগে আসবে, হুইচ কামস আর্লি। এর আগের একটা ক্লাসে তোমাদের পিএসসির ক্লাস কিংবা তোমাদের পুলিশের ক্লাসে পড়িয়েছি রিসেন্টলি, মানে একটা দুটো ক্লাসের আগেই তোমরা দেখতে পাবে। সেখানে পড়িয়েছিলাম কি ইউপিএসসির মেম্বার, আর একটা পড়িয়েছিলাম রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন, সেই পাবলিক সার্ভিস কমিশনারদের টেনিওর কি। তো তার সাথে রিলেট করো তোমরা এই টেনিওরটাকে, মানে মেয়াদকালকে। তো ইউপিএসসির ক্ষেত্রে কি পড়েছিলাম যে ইউপিএসসির মেম্বারদের মেয়াদকাল 6 বছর অথবা 65 বছর তার বয়স, 6 বছর অথবা 65 অফ হিজ এজ, মানে 65 বছর বয়স যদি তার হয়ে যায় তাহলে তাকে সেখানে রিটায়ারমেন্ট নিতে হবে, অথবা 6 বছর পর্যন্ত সে অ্যাপয়েন্ট থাকতে পারবে। আর পাবলিক সার্ভিস কমিশনের যারা সদস্য হবে তাদের ক্ষেত্রে কি পড়িয়েছিলাম, সেখানে পড়িয়েছিলাম 6 বছর এবং 62 বছর বয়স পর্যন্ত তাদের যে কিন্তু মেয়াদকাল থাকবে। তো এখান থেকে তাহলে অ্যান্সার কি হবে, ক্যাগের মেয়াদকাল কত বছর, 6 বছর। তো 6 বছর অথবা তার বয়স 65 বছর, দুটোই কিন্তু মনে রাখবে, দুটোই কিন্তু এক্সামে কোশ্চেন দিতে পারে। নেক্সট এখান থেকে লেখো, ক্যাগের কোশ্চেন দিয়েছিল বলেই লেখাচ্ছি, এটা আগে লেখাইনি কোনোদিন। তো ক্যাগের যে স্যালারি, এটা প্রোভাইড করা হয় কোন ফান্ড থেকে। তো অবশ্যই মনে রাখবে দুটো ফান্ড আছে, একটা আছে কি কনসোলিডেটেড ফান্ড, যে ফান্ড থেকে ক্যাগের পেমেন্ট করা হয়, ক্যাগের স্যালারি দেওয়া হয়। আরেকটা ফান্ড আছে কন্টিজেন্সি ফান্ড সবসময় মনে রাখবে যে আপৎকালীন সময়ে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আপৎকালীন সময় বলতে কোনো ঝড় আসলো, সেখানে লোক মারা গেল, বা এই রিসেন্টলি কেরালায় যে লোকগুলো মারা গেল ভূমিকম্পের প্রভাবে, বা কোথাও ভূমিকম্প হলে, কোনো দুর্ঘটনা হলে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলো কিছুদিন আগে, তো এই সমস্ত অ্যাক্সিডেন্ট হোক বা ভূমিকম্প হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক, প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি মারা যায়, তো সেখানে যে অনুদানটা প্রোভাইড করা হয় সেটা কিন্তু প্রোভাইড করা হয় কন্টিজেন্সি ফান্ড থেকে। আর কনসোলিডেটেড ফান্ড থেকে প্রোভাইড করা হয় স্যালারি, ক্যাগের স্যালারি। কোশ্চেনটা কিন্তু অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন ক্যাগ থেকে মনে রাখতে হবে যে প্রথম ক্যাগ কে ছিল, ফার্স্ট ক্যাগ কে ছিলেন। তো মনে রাখবে ভি নারাহরি রাও। আরেকটা কোশ্চেন এখান থেকে মনে রাখবে, এখন বর্তমানে কে আছেন, প্রেজেন্ট ক্যাগ কে। তো এখন বর্তমানে আছে জি.সি. মুর্মু, গিরিশ চন্দ্র মুর্মু, গিরিশ চন্দ্র মুর্মু। আচ্ছা, এখানে একটু ক্যাগের ব্যাপারে একটুখানি ছোটভাবে ডিটেলসে ডিসকাস করব, কারণ ক্যাগের সাথে আরেকটা নাম কিন্তু রিলেটেড আছে, সেটা হলো পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কিভাবে রিলেটেড একটুখানি বলে দিই। ক্যাগের কাজ কি হলো কিন্তু পুরো যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের যে আয় ব্যয়ের হিসাব, মানে অডিটের যে হিসাব, সেটা কন্ট্রোল করে ক্যাগ। সেই কারণে ফুল ফর্ম কি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তো এই যে ক্যাগ তার যে রিপোর্ট, এই রিপোর্টটাকে সে পেশ করে কার কাছে, ক্যাগের রিপোর্ট পেশ করে ভারতের রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে কিন্তু রিপোর্ট পেশ করবে। কে পেশ করবে, ক্যাগ পেশ করবে। এখানে লিখে রাখো রিপোর্ট। আচ্ছা, এটা লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও জিনিসটা। এবার প্রেসিডেন্ট সেই রিপোর্টটাকে কি করবে, এই রিপোর্ট কিন্তু প্রেসিডেন্ট বানায় না, ক্যাগ বানিয়ে দিয়েছে, বানিয়ে কার কাছে দিয়েছে, প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট সেই রিপোর্টটাকে নিয়ে যাবে কোথায়,
পার্লামেন্ট। আর পার্লামেন্টে কে আছে? পার্লামেন্টে আছে উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, মানে লোকসভা আছে এবং রাজ্যসভা আছে। তো পার্লামেন্টে সেই রিপোর্টটা কে পেশ করবে? অডিট রিপোর্টটা পেশ করবে কে? প্রেসিডেন্ট পেশ করবে। এবার যদি এই রিপোর্টে কোনো ভুলভাল বা কোনো গড়বড় থাকে, রিপোর্টে যদি কোনো গড়বড় থাকে তখন এই রিপোর্টটা কার কাছে যাবে? তখন এই রিপোর্টটা যাবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে, পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্টটাকে কি করবে? স্ক্রুটিনি করবে, স্ক্রুটিনি করে সেই রিপোর্টটাকে পেশ করবে কোথায়? সেই রিপোর্টটাকে পেশ করবে লোকসভার স্পিকারের কাছে, লোকসভার স্পিকার অফ লোকসভার স্পিকারের কাছে কিন্তু পেশ করবে। তাহলে রিপোর্টটা বানিয়েছিল ক্যাগ, বানিয়ে প্রেসিডেন্টের কাছে দিয়েছিল, প্রেসিডেন্ট সেই রিপোর্টটা নিয়ে পার্লামেন্টের কাছে দিল, পার্লামেন্টে যাওয়ার পর সেই রিপোর্টে যদি কোনো গড়বড় থাকে সেটা যাবে কার কাছে? যাবে পিএসসির কাছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্টটাকে স্ক্রুটিনাইজ করার পরে পাঠাবে লোকসভার স্পিকারের কাছে। তো এবার এখানে তোমরা লেখো পিএসি ফুল ফর্ম কি? পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কোশ্চেন দেবে ইস্টাবলিশ হয়েছিল কবে? তো ইস্টাবলিশ হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে 1921 সালে ইস্টাবলিশ হয়েছিল। কোন অ্যাক্ট অনুযায়ী এটা ইস্টাবলিশ হয়? তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 এর অ্যাক্ট অনুসারে কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির গঠন হয়। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটির থেকে যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো কি, কোশ্চেন দেয় যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা কটা? টোটাল মেম্বার কতজন হয়? তো টোটাল মেম্বার সংখ্যা হয় 22 জন। এই 22 জন দুটো ভাগে বিভক্ত। এই 22 জন কিছুজন আসে লোকসভা থেকে, কিছুজন আসে রাজ্যসভা থেকে। তো একটা এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কতজন লোকসভা থেকে আসেন এবং কতজন রাজ্যসভা থেকে আসেন। তো মনে রাখবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির 15 জন আসে কিন্তু লোকসভা থেকে, এবং বাকি থাকছে কতজন? 7 জন। তো 7 জন আসে রাজ্যসভা থেকে। এবং এদের কন্ডিশন কি? এরা কেউ কিন্তু কাউন্সিল মিনিস্টার হতে পারবে না, কাউন্সিল অফ মিনিস্টার কিন্তু হতে পারবে না এই 22 জনের মধ্যে কেউ। মেনলি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান হন, সেই চেয়ারম্যান কিন্তু অপোজিশন যে পার্টি থাকে, মানে রুলিং পার্টি যে থাকে, সেই রুলিং পার্টির সব থেকে মোস্ট যে অপোজিশন পার্টি, সেই অপোজিশন পার্টি থেকে কিন্তু লোকসভার যে স্পিকার, সেই লোকসভার স্পিকার অ্যাপয়েন্ট করে। তো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের অ্যাপয়েন্টমেন্ট কে করে? যদি কোশ্চেন দেয় চেয়ারম্যানের নিযুক্তিকরণ, অ্যাপয়েন্টমেন্ট কে করেন? করেন কিন্তু স্পিকার অফ লোকসভা। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন লিখে রাখো যে এখন বর্তমানে প্রায় 2019 সাল থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন, তার নাম কি? তার নাম হলো অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির তিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। নেক্সট কোশ্চেন, কৃত্রিমভাবে ফল পাকাতে ব্যবহৃত গ্যাসটা কোনটি? তো কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হলো কি? ক্যালসিয়াম কার্বাইড। তো এই ক্যালসিয়াম কার্বাইড থেকে যে গ্যাসটা মোস্টলি বার হয় সেটা হলো কি? অ্যাসিটিলিন গ্যাস। তো অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। আর যদি বলতো প্রাকৃতিক উপায়ে ব্যবহার করা হয় কি? প্রাকৃতিক উপায়ে ফল পাকানোর জন্য,
প্রাকৃতিক প্রাকৃতিক উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয়। প্রাকৃতিক উপায়ে ফল পাকাতে ব্যবহৃত হয় কি? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ইথিলিন বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে ইথিলিন কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহ থেকে প্লীহার অপসারণ ঘটালে কি ঘটবে? তো একজন প্রাপ্তবয়স্ক দেহের যদি লোকের দেহ থেকে যদি প্লীহা, যাকে ইংলিশে কি বলবো, অ্যাসপ্লিন, প্লীহা বা অ্যাসপ্লিনকে যদি হটিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? তাহলে এখানে অপশানে দেখো আরবিসি উৎপাদন হ্রাস পাবে না, এটা ভুল আছে। অ্যান্টিবডি উৎপাদন কম হবে, এটাও ভুল আছে। ডাব্লিউবিসি উৎপাদন হ্রাস পাবে, এটাও ভুল আছে। অ্যান্সার হবে মৃত আরবিসি পরিস্রাবন হবে না। প্লীহা কি করে? প্লীহা কিন্তু আরবিসি কে পরিষ্কার করে, পরিস্রাবন করে। তো মৃত যে আরবিসি আছে সেটা কিন্তু পরিস্রাবন হবে না যদি প্লীহাটাকে অপসারণ করে দেওয়া হয়। তো অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। এবং এই কারণে যেহেতু এখানে আরবিসি কে কি করা হয়, আরবিসি কে রিপেয়ার করা হয়, মানে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আরবিসি সেগুলোকে রিপেয়ার করা হয় বা নষ্ট আরবিসি গুলোকে এখানে ছেঁকে নেওয়া হয়। তাই যদি বলা হয় যে ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি কাকে বলা হয়? ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি বা ব্লাড ব্যাংক অফ হিউম্যান কাকে বলবো? বলবো অ্যাসপ্লিনকে, অর্থাৎ প্লীহাকে বলবো ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি। নেক্সট কোশ্চেন, টমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? টমাস কাপ তোমাদের রিসেন্টলি একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, সম্ভবত এসএসসির এক্সামে, এসএসসির ফেজ যে 12 এক্সামটা হলো সেই এক্সামে সম্ভবত কোশ্চেনটা দিয়েছিল যে টমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, এবং সেখানে কোশ্চেন লেভেলটা এইভাবে হার্ড করেছিল, সেখানে দিয়েছিল যে হকি পুরুষ, হকি মহিলা, ব্যাডমিন্টন পুরুষ, ব্যাডমিন্টন মহিলা। তো অ্যান্সার কি হবে? টমাস কাপ অবভিয়াসলি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত, ব্যাডমিন্টন মেল পুরুষের সাথে কিন্তু সম্পর্কিত হলো টমাস কাপ। আচ্ছা, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কাপ তোমাদের রিলেট করাবো, আমি এখান থেকে একটুখানি মুছে দিচ্ছি, এখান থেকে নোট করো। ক্রিকেট, ক্রিকেট ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত যে কাপগুলো আছে সেগুলো কি কি? এখানে লেখো রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি। নেক্সট লেখো ইরানি ট্রফি, ইরানি ট্রফি। নেক্সট লেখো দেওধর, দেওধর ট্রফি। লেখো এখানে দিলীপ ট্রফি। লেখো এখানে বিজয় হাজারে ট্রফি, বিজয়, বিজয় হাজারে ট্রফি। আর লেখো এখানে শেষ মহল ট্রফি, শেষ মহল, শেষ মহল ট্রফি। আর একটা লাস্ট লেখো অ্যাসেস, অ্যাসেস ট্রফি। এগুলো প্রত্যেকটাই কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো ফুটবল, ফুটবল, ফুটবলের সাথে সম্পর্কিত যে ট্রফিগুলো আছে সেগুলো কি কি? এখানে ফার্স্ট লেখো যে এশিয়ার সব থেকে পুরাতনতম ফুটবল কাপ, সেটা কি নামে পরিচিত? ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ নামে পরিচিত। নেক্সট লেখো সুব্রত কাপ, সুব্রত কাপ। নেক্সট এখান থেকে লেখো রভার্স কাপ, রভার্স কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো সন্তোষ ট্রফি, সন্তোষ, সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। লেখো এখানে কলিঙ্গ কাপ, কলিঙ্গ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ফুটবল খেলার সাথে সম্পর্কিত কি? কলিঙ্গ কাপ। নেক্সট এখান থেকে লেখো নেহেরু কাপ, নেহেরু কাপ কোন খেলার সাথে? ফুটবল খেলার সাথে সম্পর্কিত হলো কি? নেহেরু কাপ। আর যদি নেহেরু ট্রফি বলে তখন অ্যান্সার হয়ে যাবে দুটো, হয় হকি নতুবা অপশানে থাকবে বোট রেস।
যে কোনো দুটো থাকবে, দুটো কিন্তু থাকবে না, হয় হকি থাকবে নতুবা বোট রেস। তো নেহেরু ট্রফি বললে হকি অথবা বোট রেস, আর নেহেরু কাপ বললে অ্যান্সার হবে কি ফুটবল, ফুটবল খেলার সাথে এটা কিন্তু সম্পর্কিত। আরেকটা আশা করি প্রত্যেকেই জানো, লাস্ট লিখে রাখো ফিফা। ফিফা, আচ্ছা আরেকটা লেখো বিসি রয়। বিসি রয় কাপ, বিসি রয় কাপ কোন খেলার সাথে, ট্রফি বা কাপ ফুটবল খেলার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট লেখো হকি। হকি, হকির সাথে সম্পর্কিত যে কাপগুলো আছে, ফার্স্ট লেখো নেহেরু ট্রফি। নেহেরু ট্রফি, নেহেরু ট্রফি। নেক্সট লেখো হকির সাথে রিলেটেড, নেহেরু ট্রফিটা কিন্তু মহিলা হকি মানে ফিমেলস হকির সাথে সম্পর্কিত, ওমেন্স হকির সাথে সম্পর্কিত। যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে সেটা লেখো আগা খান কাপ। আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, এটা কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে, এখানে পাশে ট্রিপল স্টার দিয়ে রাখো, আগা খান কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। লেখো বেটন কাপ, এটাও বহুবার কোশ্চেন দিয়েছে, বেটন, বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। লেখো লেডি রতন টাটা ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, এটাও কিন্তু ফিমেল হকির সাথে, ওমেন্স হকির সাথে সম্পর্কিত। নেক্সট লেখো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন থেকে যেটা এক্ষুনি পড়ালাম সেটা আগে ফার্স্টে লিখে নাও, থমাস কাপ। দুটোই পড়াবো ব্যাডমিন্টন থেকে, থমাস কাপ, থমাস, থমাস কাপ, থমাস কাপ, থমাস কাপ এটা পুরুষ ব্যাডমিন্টন কাপ। আরেকটা লেখো উবের কাপ, উবের কাপ, উবের কাপ, উবের কাপ হলো মহিলা ব্যাডমিন্টনের সাথে কিন্তু সম্পর্কিত। তো এক্সামে কোশ্চেন দিয়েছিল যে পুরুষ ব্যাডমিন্টন থমাস কাপ দিয়ে, এটা পুরুষ ব্যাডমিন্টন না মহিলা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, মনে রাখবে থমাস কাপ কিন্তু পুরুষ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত, আর মহিলা ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত হলো কি উবের কাপ। নেক্সট লেখো নেহেরু ট্রফি, যেটা বলছিলাম সেটা লেখো বোট রেস, বোট রেস, বোট রেসের সাথে কিন্তু নেহেরু, নেহেরু ট্রফি সম্পর্কিত, নেহেরু ট্রফি, নেহেরু ট্রফি। নেক্সট লেখো গল্ফ, ওয়ালকার, ওয়ালকার কাপ, ওয়ালকার কাপ কোন খেলার সাথে, গল্ফ খেলার সাথে সম্পর্কিত। আরেকটা লিখে রাখো টেনিস, টেনিসের সাথে সম্পর্কিত দুটো কাপ লিখে রাখো, ডেভিস কাপ, ডেভিস কাপ, আরেকটা বিলেজিন কিং কাপ, বিলি জিন কিং কাপ, বিলিজিন কিং কাপ, বিলিজিন কিং কাপ কোন খেলার সাথে, টেনিস খেলার সাথে কিন্তু এটা সম্পর্কিত। নেক্সট কোশ্চেনে চলে আসো, আন্তর্জাতিক বিচারালয়ে কত বছরের জন্য বিচারক নির্বাচিত হন। তো আন্তর্জাতিক বিচারালয় যাকে কি বলি আমরা, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউএন এর ব্যাপারে যতবার পড়িয়েছি এর আগে ক্লাসগুলোর মধ্যে, প্রায় ধরতে পারো 8 থেকে 10 বার অলরেডি পড়ানো হয়ে গেছে এর আগের ক্লাসগুলোর মধ্যে। সেখানেই বলেছিলাম যে ইউএন এর একটা পার্ট হলো আইসিজে, যার হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এর হেডকোয়ার্টার অবস্থিত দা হেগ, দা হেগ, দা হেগ কোন দেশের মধ্যে পড়ে, নেদারল্যান্ড, নেদারল্যান্ড, দা হেগ নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। কোশ্চেন দেবে এই আইসিজি এর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন, বর্তমান, বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। তো মনে রাখবে নাম, নওয়াব নওয়াব সালাম, নওয়াব সালাম কিন্তু নিযুক্ত আছেন বর্তমান আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের
প্রেসিডেন্ট পদে। তো এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থাৎ আন্তর্জাতিক বিচারালয় বাংলাতে বললে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ দ্বারা 9 বছরের জন্য কিন্তু এদেরকে নির্বাচিত করা হয়। তো আন্তর্জাতিক বিচারালয় বিচারক কত বছরের জন্য তিনি নির্বাচিত হন? 9th ইয়ার, 9 বছরের জন্য কিন্তু তিনি নির্বাচিত হন। এবং যদি কোশ্চেন দেয় যে টোটাল মেম্বার কতজন হন, টোটাল মেম্বার কতজন, মানে কতজন বিচারক, টোটাল মেম্বার অফ জাজেস, কতজন? টোটাল মেম্বার অফ জাজেস হলো 15 জন। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, অবশ্যই কিন্তু এগুলো মনে রাখবে। আর বারবার বলছি, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে, পিডিএফ এ এগুলো ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড যে কোশ্চেন অ্যান্সার দেখতে পাচ্ছ সেইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে আশা করি প্রত্যেকেই জানো। নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক তোমাদের সামনেই শো হচ্ছে, তোমরা টেলিগ্রামে গিয়ে এটা লিখে সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে তোমরা সরাসরি জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, মানে আজকে যে ক্লাস দেখছো এর আগে এতদিন যে ক্লাসটা হয়ে গেছে, মানে আগে যে 62টা ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলো, আজকের ক্লাস বা ভবিষ্যতে যে ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, পাঞ্জাবে ফসল কাটার মরশুমে জনপ্রিয় লোকনৃত্যটি হলো। তো তোমাদের কোশ্চেন কিন্তু এইভাবে তোমাদের একটু মাইন্ড ডাইভার্ট করতে পারে এক্সামিনার। অ্যাকচুয়ালি জানতে চাইছে কি, আমি যদি এখান থেকে এইটা কেটে দিই, পাঞ্জাবের লোকনৃত্যটি হলো কোনটা? গারবা? না, গারবা হলো গুজরাটের। ভাংড়া, অ্যান্সার হয়ে যাবে কি ভাংড়া। হিতক হলো জম্মু কাশ্মীরের লোকনৃত্য, আর কত্থক তো লোকনৃত্য অবভিয়াসলি নয়, এটা হলো ক্লাসিক্যাল ড্যান্স এবং এটা হলো উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। তাহলে তোমাদের এক্সামিনার কিন্তু এই লাইনটুকু দিয়েছে যাতে করে তোমরা এক্সামে গিয়ে তোমাদের মাইন্ড ডাইভার্ট হয় এবং এক্সামে গিয়ে ভুলভাল অ্যান্সার করে আসো। অ্যাকচুয়ালি জানতে চাইছে যে পাঞ্জাবে লোকনৃত্য কোনটা। আচ্ছা, এখান থেকে কিছু তোমাদের ফেমাস ফক ড্যান্স, ফেমাস লোকনৃত্যর ব্যাপারে ডিসকাস করব। তো লিখে নাও ফক ড্যান্স, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। এছাড়া এখন রিসেন্টলি এসএসসির কথা ছেড়ে দাও, এসএসসির যে কোশ্চেনগুলো দিচ্ছে মানে আনকমন ড্যান্স দিচ্ছে। তো বলবো একটা তোমাদেরকে যে ড্যান্সের থেকে যদি কোশ্চেন এসএসসির এক্সামে, মানে সেন্ট্রালের কথা বলছি, এসএসসির যে এক্সামগুলো হয় সিজিএল, সিএসএল, তারপর এমটিএস, সিপিও, ফেসের যে এক্সামগুলো, এছাড়া আরো অনেক ধরনের এক্সাম হয়। তো সেই এক্সামে যে তোমাদের এখন উৎসব বলো আর সেখানে তোমরা ড্যান্স বলো, এগুলো আনকমন দিচ্ছে, তোমাদের মনে রাখা কোনোভাবেই সম্ভব না। তবুও কিছু কিছু পড়ে যেতে হবে, লাক ভালো থাকলে বেঁধে যাবে, না ভালো লাগলে, যদি লাক ভালো না থাকে তাহলে বলবো কোশ্চেনটা স্কিপ করে যাবে, কোশ্চেনে ভুলভাল অ্যান্সার দেবে না যদি জানা না থাকে। এবং তোমাদের পিএসসির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকেও বলবো, কেউ এক্সামে গিয়ে ভুলভাল অ্যান্সার দেবে না। যেটুকুই জানো, সাপোজ ধরো 100টা কোশ্চেনের মধ্যে তোমার 40টা কোশ্চেন জানা আছে, 40টাই মার্কিং করে আসবে, বাকি 60টা ছেড়ে আসবে। এই অভ্যাসটা এখন থেকে শুরু করো, দেখবে ধীরে ধীরে কিন্তু প্রোগ্রেস হবে। তো যাই হোক, এখান থেকে লেখো ফক ড্যান্স। ফার্স্ট লেখো পাঞ্জাব, পাঞ্জাবের ফেমাস ফক ড্যান্স কি? ভাংড়া, যেটা তোমাদের অপশানে ছিল, ভাংড়া। আর একটা লেখো গিদ্ধা, ভাংড়া অ্যান্ড গিদ্ধা। নেক্সট লেখো এখান থেকে, হরিয়ানা। হরিয়ানার ফেমাস যে ড্যান্স সেটা হলো কি, ফেমাস ফক ড্যান্স হলো ঝুমার। আর ঝুমারের মতো শুনতে লাগে আরেকটা ফক ড্যান্স, সেটা হলো রাজস্থানের। এই দুটোই কিন্তু ভুল করে এবং এই দুটোই এক্সামিনারের ফেভারিট কোশ্চেন, সেটা হলো কি ঘুমার। ঘুমার আর ঝুমার শুনতে একই রকম লাগে, তো ঝুমার হলো হরিয়ানার এবং ঘুমার হলো কোথাকার? ঘুমার হলো রাজস্থানের ফক ড্যান্স। আচ্ছা, রাজস্থানের আরেকটা লিখে রাখো ঘুমারের সাথে, কালবেলিয়া। নেক্সট লেখো এখান থেকে উত্তরপ্রদেশ, ইউপির হলো নৌটাঙ্কি।
আরেকটা লিখে রাখো, রাসলীলা, রাসলীলা। নেক্সট লেখো গুজরাট, গুজরাটের গারবা, গারবা ডান্ডিয়া, গারবা ডান্ডিয়া হলো গুজরাটের। নেক্সট লেখো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে আশা করি প্রত্যেকেরই জানা আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো ছৌ, ছৌ। আচ্ছা, ছৌ ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি ঝাড়খণ্ডেরও কিন্তু এটা ফক ড্যান্স, ছৌ। আলকাপ, আলকাপটাও বহুবার এক্সামে দিয়েছে, আলকাপ ওয়েস্ট বেঙ্গলের হলো ফক ড্যান্স। এছাড়া লেখো গম্ভীরা, গম্ভীরা। লেখো এখানে বাউল, বাউল নৃত্য। লেখো যাত্রা, যাত্রা। আগে হতো, এখন ধীরে ধীরে যাত্রার প্রচলন কিন্তু উঠে গেছে। এছাড়া এখানে লেখো, ওপরে লিখে দিচ্ছি কীর্তন, কীর্তন। এখন এই কীর্তন আর বাউল এই দুটোর প্রচলন সব থেকে বেশি, কীর্তনের প্রচলনটা বেশি হয়েছে। কীর্তন বাউল, যাত্রাটা ধীরে ধীরে উঠে গেছে। এখন হয়তো কোনো না কোনো খুব গ্রাম অঞ্চলের দিকে হয়তো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু উঠে গেছে। নেক্সট লেখো মেঘালয়, মেঘালয়। মেঘালয় থেকে লাহো, লাহো। আর যেটা এক্সামে দিয়েছিল সেটা হলো নংক্রেম, নংক্রেম। আর বিহুটা বারবার বলেছি, আর যখনই তোমাদের এক্সামে কোশ্চেন দেবে যে বিহু যাই দিক না কেন, ভোগালী বিহু, উৎসব দিক আর ড্যান্স দিক, বিহু শব্দ যদি থাকে অ্যান্সার হবে আসাম। বিহু ড্যান্স কোথায়? আসামে হয়ে থাকে। আরেকটা লেখো, এখানে ওপরে লিখছি আমি, এখানে 9 নম্বর দিয়ে অন্ধ্রপ্রদেশ, শর্টে লিখলাম এপি, অরুণাচল প্রদেশ ভাববে না, এটা বারবার বলছি অন্ধ্রপ্রদেশ, ফুল ফর্মে লিখে রাখবে, না হলে পরে কিন্তু ডাউট হবে। অন্ধ্রপ্রদেশের সব থেকে ফেমাস ডান্স হলো, ফেমাস ফক ডান্স হলো ওট্টাম। ওট্টাম কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, মনে রাখবে। এছাড়া আরেকটা মনে রাখবে, ঢিমসা, ঢিমসা। নেক্সট কোশ্চেনে চলে আসো, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, শর্টে কি বলা হয়? টিআইএফআর। তো টিআইএফআর এর ফুল ফর্ম হলো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোথায়? মুম্বাইতে, মুম্বাইতে অবস্থিত। তো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ভারত সরকারের কিন্তু এটা পরমাণু শক্তি বিভাগের অধীনে একটা ভারতেরও গবেষণা প্রতিষ্ঠান। এটা পাবলিক ডিমড বিশ্ববিদ্যালয়, যা মুম্বাইয়ের কোলাবাই নেভি নগরে কিন্তু এটা অবস্থিত। তো জাস্ট অনলাইনের ফরম্যাটে মনে রাখবে, এক্সাক্ট জায়গা মনে রাখার দরকার নেই, কোন জায়গাতে? মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত। অপশন বি এর সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে যে 20টা কোশ্চেন রাখা হয়েছে, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে কিন্তু লাইক করবে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে, তোমার বন্ধু বান্ধবকে এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে পারো, যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ক্লাসের শুরুতে বা ক্লাসের মাঝখানে যেমন তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু এই ক্লাসের পাশাপাশি পুলিশের যে জিকেজিএস এর ক্লাস চলছে এবং এসএসসির যে জিকেজিএস এর ক্লাস চলছে সেগুলোও ফলো করবে, কারণ সেখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোও ইম্পর্টেন্ট, সেগুলোও তোমাদের পিএসসির এক্সামে আসবে, এবং সেখানে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো হয়তো এখানে পড়ানো হবে না। তো ক্লাস ভালো লাগলে, বা আবারও বলছি, ক্লাসটিকে অবশ্যই অবশ্যই লাইক করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।